আমাদের সাথে সহকর্মী রাশেদ আনিস আছেন। তিনি এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সমাধিস্থলে। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। রাশেদ, আমরা যতটুকু জানি যে দুইটায় জানাজা হবার কথা বেগম খালেদা জিয়ার, তারপর তাকে জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। তো সেখানকার প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে সেখানকার চিত্রটা যদি আমাদেরকে আপনি বলেন। খালেদা জিয়ার যে কফিন সেটি কিন্তু এই যে জিয়া উদ্যানের যে সেতু রয়েছে সেই সেতুর সামনে থেকে নিয়ে যাবেন, ভেতরে নিয়ে যাবেন, রিসিভ করে আসলে ভেতরে নিয়ে যাবেন সশস্ত্র বাহিনী। একটু পরপর কিন্তু সেটি মহড়া দেয়া হচ্ছে। আমরা যেমনটি আসলে দেখছিলাম যে জানাজার এখানে প্রায় লাখো মানুষের স্রোত, এখানে কিন্তু বেশ কড়াকড়ি আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের কয়েকজন ছাড়া কিন্তু এই পাশটি পুরোপুরিভাবে নিরাপত্তার চাদরে ঢাকা। আমি যদি একটু পরিকল্পনাটি বলি যে আসলে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যেভাবে দাফন করা হবে সেটি একটি পরিকল্পনা আসলে আমরা হাতে পেয়েছি। সেটি আসলে সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকেই আমরা জানতে পেরেছি। প্রথমত হচ্ছে যেটি বলছিলাম যে খালেদা জিয়ার যে কফিন রয়েছে সেটি জিয়া উদ্যানের শিশুর সামনে এলে কফিন রিসিভ করে ভেতরে নিয়ে যাবে রাষ্ট্রীয় সম্মানের সহিত সশস্ত্র বাহিনী। এরপর রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের কাছে ফ্ল্যাগ হস্তান্তর করা হবে। খুব সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পতাকা হস্তান্তর করবেন তারেক রহমানের হাতে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং এরপর দাফন কার্য সম্পাদন করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তারপর মুহূর্তে কিন্তু দাফনের পর 1 মিনিট নীরবতা পালন করা হবে। সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। 1 মিনিট নীরবতা পালনের পর বলি ফায়ার করা হবে। এরপর পুষ্পস্তবক অর্পণ করবেন নেতাকর্মীরা, যারা আছেন নেতাকর্মী তারা। আমরা কিন্তু একটু পরপর দেখছি যে গাড়ির যে বহর, এখানে যেহেতু ভিআইপিরা আসবেন এবং সেই অনুযায়ী কিন্তু গাড়ির বহরগুলো একটু পরপর টহল দিচ্ছে। কিভাবে কি ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেবেন সেই বিষয়টি তারা দেখছেন। পুষ্পস্তবক অর্পণ করার শেষে রাষ্ট্রীয়ভাবে গান সেলুট দেয়া হবে এবং সবশেষ দোয়া এবং মোনাজাত করা হবে। আমি এখন যে পাশটিতে রয়েছি জিয়া উদ্যানে, সেখানে কিন্তু আমরা শুনছি যে একটু পরপর খালেদা জিয়া যে ভাষণগুলো দিয়েছিলেন সেই ভাষণগুলো কিন্তু প্রচার করা হচ্ছে। সেই ভাষণগুলোর অডিও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে তিনি কিন্তু মৃত্যুর আগেই যখন হচ্ছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে নানাবিধ অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, বালুর ট্রাকে করে যখন তাকে তার বাসার সামনে বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছে, তাকে যখন সেনাবাহিনী যে বাসায় ক্যান্টনমেন্টে যে বাসায় তিনি ছিলেন সেখান থেকে যখন উচ্ছেদ করা হয়েছে, সেই সমস্ত নানা ধরনের বক্তব্য তিনি নানা সময় যখন সংবাদ সম্মেলন বা গণমাধ্যমে বলেছেন সেগুলো কিন্তু প্রচার করা হচ্ছে। আর অল্প কিছুক্ষণ আগে খুব সম্ভবত 9:30 থেকে 9টার কিছুটা পরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছিলেন, গতকাল বিকেলবেলাও এসেছিলেন। পুরো যে প্রস্তুতি রয়েছে সেটি তিনি পর্যবেক্ষণ করে গেছেন। আমি যদি বলি যে এই যে জিয়া উদ্যানের চারপাশে যত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার মানুষ, হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র বাহিনীর লোকজন আছে। আমরা কিন্তু দেখছি এসএসএফ, বিমান বাহিনী থেকে শুরু করে আমরা দেখছি যে আর্মিরা আছেন, আনসারের সদস্যরা রয়েছেন, পুলিশের একাধিক সদস্য রয়েছে, ডিবির সদস্য রয়েছে। বলা যায় যে এই জায়গাটিতে খুব বেশি কড়াকড়ি রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় একটু নিশ্চিত করতে চাই, আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এই যে এখন যে পরিস্থিতি, সেতুর ও পাশে কিন্তু কোনো গণমাধ্যম কর্মীদেরকে যেতে দেবেন না, খুব বেশি কড়াকড়ি করে রাখা হয়েছে। আমরা একেবারে ঠিক সেতুর কোল ঘেঁষে কিন্তু আমরা আছি এবং সেখান থেকে আসলে আমরা যতটা সম্ভব গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন যতটা সম্ভব যে বিষয়গুলো আমরা কাভারেজ করার চেষ্টা করছি। এবং তার পাশাপাশি এখানে কোথায় সব ধরনের, আমরা যদি শুনতে পেরেছি যে সব ধরনের ড্রোন ওড়ানো আসলে নিষিদ্ধ। খুবই কড়াকড়ি ভাবে এই যে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে সেটি কিন্তু করা হবে। একটু পরপর আসলে কিভাবে কফিন সহ বহনকারী গাড়িটি, অ্যাম্বুলেন্সটি কখন আসবেন এবং কিভাবে আসবেন, কিছুক্ষণ পরপর সেই মহড়া দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার বিষয় যদি একটু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন তিনি খালেদা জিয়া তিনি
1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। আমরা কিন্তু গতকাল দেখেছি এবার কেয়ারের সামনে এই যে ঠান্ডা, সেই ঠান্ডা যখন আসলে মৃত্যু সংবাদটি দেয়া হলো তার ঠিক পর মুহূর্তে কিন্তু দেখেছি যে সকাল ভোর 6টা থেকে শুরু করে একবারে রাত অবধি আমরা কিন্তু দেখেছি যে মানুষের আনাগোনা ব্যতিক্রম নয়। কিন্তু এখনো আমরা জিয়া উদ্যানে থাকলেও আমরা কিন্তু শুনতে পাচ্ছি মাইকের শব্দে লাখো লাখো মানুষের জনস্রোত হয়েছে, কানায় কানায় পূর্ণ। আমরা শুনছিলাম রাকিব বলছিল যে কারণ বাজারেও লোকজন জড়ো হয়ে আছে, বলা যায় যে পুরো লাখো লাখো মানুষের সমাগম হচ্ছে। জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানার সাথে বিশ্ব নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ করেন। 1981 সালে ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। তিনি 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং এরশাদ বিরোধী যে আন্দোলন রয়েছে তার কারণে কিন্তু তখন যে 80 দশকে তিনি যে অবদান রেখেছিলেন তার কারণে কিন্তু আপোষহীন নেত্রী হিসেবে তিনি পরিচিত হন এবং সেই আপোষহীন নেত্রীর তকমা কিন্তু তিনি একবারে শেষ পর্যন্ত ধরে রেখেছিলেন। তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, যেটি বলছিলাম যে দেশের বাইরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু আসলে তাকে দেশের বাইরেও পাঠাতে চাননি। 2018 সালে কিন্তু আমরা দেখেছি যে পুরনো যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই পুরনো কেন্দ্রীয় কারাগারে তাকে একা হচ্ছিল কারাগারে বরণ করতে হয়েছেন এবং কোভিডের সময় কিন্তু তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়, তবে সেখানেও কিন্তু তিনি গৃহবন্দী ছিলেন। নানা ধরনের অত্যাচার করা হয়েছে। এখানে আমরা গতকাল থেকেও শুনছিলাম যে নেতাকর্মীরা থেকে শুরু করে বিএনপি যারা বলছেন তারা কিন্তু এর জন্য আওয়ামী লীগ সরকারকেই দায়ী করছিলেন। তার যখন তীব্র ডায়াবেটিস থেকে শুরু করে নানাবিধ রোগ ব্যাধি হচ্ছিল তখন কিন্তু নানাভাবে বিএনপির পক্ষ থেকে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তিনি কিন্তু দেশের বাইরে বলার পরও কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকার কিন্তু তখন তাকে দেশের বাইরে নিয়ে যেতে দেননি এবং অসুস্থতা নিয়েই কিন্তু তিনি সারা জীবন দেশেই থাকতে চেয়েছেন, দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছেন। আমরা যদি একটু দেখাই যে এখানে যে চিত্র রয়েছে সেই চিত্রের মধ্যে কিন্তু দেখতে পাবেন যে মহড়ায় এবং সেনাবাহিনীর সদস্যরা ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা যখন যেভাবে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছেন কফিনটি আসলে কিভাবে তারা নিয়ে যাবেন, গার্ড অফ অনারের সাথে কফিনটি আসলে কিভাবে নিয়ে যাবেন সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন, খানিক বাদে বাদে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। যেটি বলছিলাম যে 1982 সালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। তিনি 1986 সালের কারচুপির নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন, যদিও আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং বাংলাদেশের কমিউনিটি পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনে অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। তার দৃঢ় সংকল্পের কারণে তাকে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন, যার ফলে সারা দেশে 321টি ছাত্র সংসদগুলোর মধ্যে 270টি জয়লাভ করে। এই ছাত্ররা আসলে রাশেদ আনিস, এটা একটা বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার। 41টা বছর ধরে তিনি আসলে এই কেরিয়ারে এতগুলো অর্জনে পূর্ণ করেছেন এবং সেই মানুষটিকে আজ চিরবিদায় জানাবে গোটা দেশ, গোটা বিশ্ব এবং ঠিক এই মুহূর্তে আসলে তার প্রস্তুতি চলছে।